নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্যা জার্নালিস্ট চ্যানেল। দেখুন, এখন বাংলায় সবচেয়ে বেশি চিন্তার কারণ হচ্ছে, যার সাথেই কথা বলবেন ওই 40-50 লাখ লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে আপনার নাম না কেটে বাদ চলে যায়। আমি যে কোনো পাড়ার আড্ডায় বা সামাজিক সমাবেশে গতকাল রাত্রির থেকে যেখানে থেকেছি, কারণ আজকে আপনারা যখন দুপুরবেলায় দেখছেন রবিবার দিন, তখন তার ঠিক আগে প্রায় আপনার 12-14 ঘন্টা আগে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তিনি বলেছেন, এত অল্প সময়ের মধ্যে কি করে এই 40-50 লাখ লোকের নাম শেষ পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি বোঝা যাবে। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সেখানে ছিলেন, মনোজ আগরওয়াল ছিলেন সিইও। আপাতত সমস্ত বিচারক এবং বিচারপতির ছুটি বাতিল করে দেওয়া হয়েছে 9 তারিখ পর্যন্ত, যদি ভয়ঙ্কর অসুস্থতা না হয়। আমাদের মধ্যে আজকে এই ব্যাপারে এসআইআর যে কি ভয়ঙ্কর প্রক্রিয়া, কিভাবে মানুষকে হয়রানি করতে চান, কখন গোটা প্রশাসন জড়িয়ে পড়েছে এর মধ্যে। কোর্ট ইন্টারফেয়ার করেছে, স্যাক্রোসেন্ট নেই ইলেকশন কমিশন। আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন গুরুচণ্ডালী খ্যাত মার্কিন প্রবাসী এবং এই ব্যাপারে যিনি সামাজিক মাধ্যমে এবং অন্যভাবে মতামত দিয়ে থাকেন, সৈকত বন্দ্যোপাধ্যায়। সৈকত, তোমাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। তুমি কাছ থেকে দূর থেকে, মানে কলকাতায় ছিলে বইমেলার সময় দীর্ঘদিন, সেটাও দেখেছো, আবার ফিরে গিয়ে দেখছো, এবং প্রতিনিয়ত তোমার কাছে যে এখানেই আছো, আচ্ছা, স্ট্যাটিস্টিক্স পাচ্ছ। তো কি মনে হচ্ছে বলো তো, কি পরিস্থিতিটা দাঁড়িয়েছে? পরিস্থিতি প্রথমত যেটা বললেন যে ব্যক্তিগতভাবে প্রথম থেকে শুরু করলে, যদি শুরু করি, পুরো জিনিসটাই অত্যন্ত গোলমেলে। মানে রাজনৈতিক অভিসন্ধি যদি বাদ দিই, কিছু লোক মিলে ঠিক করলো যে তারা সমস্ত কিছু খতিয়ে দেখবে মাত্র কয়েক মাসের মধ্যে। 9-10 কোটি তো ভোটার না, 8 কোটির মতো ভোটার, 8 কোটি ভোটারের তালিকা খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখে পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন যে কে আসলে বাংলাদেশি, কে আসলে নয়। এর দায়িত্ব তাদের নয়, এবং এটা ঠিক করলেন 3 মাসের মধ্যে করে ফেলবেন, কয়েক মাসের মধ্যে। এইটা একটা নিজেই একটা অ্যাবসার্ড জিনিস। তো এইটা শুরু হওয়ার পরে আমরা যেটা দেখলাম যে অ্যাবসার্ড জিনিস ওনারা নিজেরাই বুঝে একটা এআই নামক জিনিসকে নিয়ে এলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা। তো সে তো চারদিকে খুব চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এখন আমি নিজেও যেহেতু আইটির লোক, আমিও তাতে কাজ করি। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার একটা বিশেষত্ব হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে গেলে তাকে ট্রেনিং দিতে হয়। তো এখানে নাম পদবি কে বেছে নিল, কে নিল না, কিভাবে ট্রেনিং দেওয়া হলো, কেউ কিচ্ছু জানে না। এবং তারপর সে এআই কে কাজে লাগিয়ে দেওয়া হলো, এবং তারপর গাদা গাদা জিনিস বেরোতে শুরু করলো। বন্দ্যোপাধ্যায় ব্যানার্জির অমিল, মোহাম্মদ এমডির অমিল, গাদা গাদা অমিল, দাসের 3 রকম স্পেলিং হয় অমিল, এবং অজস্র ভুল ভ্রান্তি এগুলো বেরোতে শুরু করলো। তো এইটা পুরোটাই মানে ঠিক দেখে শুনে মনে হয় যে বাচ্চাদের খেলা হচ্ছে, চাইল্ডিশ জিনিসপত্র হচ্ছে, যদি আপনি রাজনীতিটাকে বাদ দিয়ে দেন। তো এই ধরনের প্রকল্প, এই ধরনের প্রজেক্ট যদি অন্য কোনো কর্পোরেট সংস্থা নিয়ে আসতো ইলেকশন কমিশনের বদলে, নিশ্চিত করে বলা যায় যে এটা বিপর্যয়ের জন্য তো চাকরি যেত। তো এক্ষেত্রে ইলেকশন কমিশনের মাথা যিনি, তার গায়ে হাত দেওয়ার ক্ষমতা কেউ কারণ নেই। ফলে চাকরি বাকরি যাবেন এবং বহাল তবিয়তে নিয়ে ঘুরে বেড়াবেন। তো এইটা গেল পদ্ধতিগত সমস্যা। তো এরপরে আসছে রাজনীতি। না, কেন্দ্রীয় আমি আপনি আমি রাজনীতিতে একদম ঢুকবেন। স্পেসিফিক্যালি একটা প্রশ্ন করে নি, তারপরে আমরা পলিটিক্সে আনবো। এই যে হাইকোর্টের চিফ জাস্টিস শনিবার দিনকে বলে দিলেন যে আমি কি করে করব এখন বুঝতেই পারছি না, এই অল্প সময়ের মধ্যে এই 40-50 লোকের ভেরিফিকেশন করা, 250 জন বিচারপতিদেরকে রেখে, এইটা তার মানে ইলেকশন কমিশন ইজ কমপ্লিটলি ফেলিওর নাও। মানে আমরা যেটা প্রথম থেকে, তুমি বলো আমি বলি, বা যারা এই লজিক্যালি চলছিলাম, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই, মানে অন্তত মাথা সচল ছিল, তো তারা এটা বুঝতে পারছিলাম সম্ভব নয়। ইলেকশন কমিশন বুঝতে পারছিল। আজকে হাইকোর্টের চিফ জাস্টিস পরিষ্কার বলেছেন, আমি বুঝতেই পারছি না, কারণ ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এই 250 বিচারপতিকে দিয়ে 40-50 লাখ, নট এ ম্যাটার অফ জোক। একটা মানে তার নথি খতিয়ে দেখতে একটা লোকের যদি মিনিমাম 10 মিনিটও সময় লাগে, সেটা কি সম্ভব নাকি? যেটা এতদিন ধরে বলে দিচ্ছিল যে খুব সহজেই হয়ে যাবে, সহজেই হয়ে যাবে, সেই ঢোল পেটাচ্ছিল জ্ঞানেশ কুমার, ঢোল পেটাচ্ছিলেন মনোজ আগরওয়াল, ঢোল পেটাচ্ছিলেন সুব্রত গুপ্ত বাঙালি আইএএস, এবং তার সাথে অন্যান্যরাও যারা সহযোগী আছেন।
সিপিএম অনেক পরে রিয়াক্ট করেছে, তৃণমূল একটু দেরিতে রিয়াক্ট করেছে। তার মানে ইট ইজ এ কমপ্লিট ফেলিওর অফ দ্য ইলেকশন কমিশন, তাই নয় কি? মানে 100%। মানে আজকে বা আগের দিন হাইকোর্টের প্রধান বিচারপতি যা বলেছেন, এই প্রজেক্টটা ঘাড়ে চাপালে যে কোনো লোকই তাই বলতেন, যে আমার প্রথমত লোক চাই, দ্বিতীয়ত সময় চাই। আপনি এখন 50 লাখ ডিসক্রিপেন্সিকে দেখতে হবে, এর আগে তো শুরু হয়েছিল 8 কোটি দিয়ে। 8 কোটির লোককে খতিয়ে দেখবো এবং বললাম হাতে সময় আছে। এটা জ্ঞানেশ কুমার একমাত্র বুঝতে পারেনি বা বুঝতে চায়নি, না ইন্টেনশনালি? তোমার কি মনে হয় বলো তো? তো জ্ঞানেশ কুমার ইন্টেনশনালি বুঝতে চাননি বা বুঝতে পারেননি, এর তো পক্ষে বা বিপক্ষে আমার হাতে কোনো তথ্য নেই। কিন্তু ওই যে বলছিলাম রাজনীতি যেটা আছে, রাজনীতি থেকে আন্দাজ করতে পারি যে এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। এবার রাজনৈতিক উদ্দেশ্য মানেই যে কেউ ষড়যন্ত্র করে নেমে পড়েছিলেন তা কিন্তু নাও হতে পারে। হতেই পারে, আবার নাও হতে পারে। ধরুন সর্বভারতীয় ভাবে আপনারা যদি পুরো সিকোয়েন্সটা, ক্রোনোলজি যেটা বিখ্যাত অমিত শাহের উক্তি, হ্যাঁ, খতিয়ে দেখেন, দেখবেন কি হলো। একটা অপারেশন সিঁদুর বলে জিনিস হলো। অপারেশন সিঁদুর হতে না হতেই সারা ভারতবর্ষে বাংলাদেশি আখ্যা দিয়ে বাঙালি ঠেকানো শুরু হলো, এবং সেটা হ্যাঁ, চলতে চলতেই তার শেষ পাদে শুরু হয়ে গেল এসআইআর। এবং তখন চারদিকে শোনা যেতে লাগলো যে আহ, সমস্ত বস্তি ফাঁকা ঠিক। হয়ে যাচ্ছে, বাংলাদেশিদের ভর্তি হয়েছিল। তারপরে সীমান্তে দেখা গেল তথাকথিত বাংলাদেশিদের ভিড়, এবং তারপর হই হই করে সবাই মিলে বলতে লাগলেন এসআইআর খুব দরকারি, এবং এসআইআর চালু হয়ে গেছে। তো এই যে একটা সর্বভারতীয় প্রকল্প, ষড়যন্ত্র না হলেও এটা একটা সর্বভারতীয় প্রকল্প। কিরকম না, একটা ন্যারেটিভ চালু করে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের ছেয়ে আছে, এবং বাংলা ভাষী মানেই সম্ভাব্য বাংলাদেশি। সবাই বাংলাদেশি তা না, সম্ভাব্য বাংলাদেশি। তো যে কারণে ওই ভিন রাজ্যে বাঙালিদের ঠেকানো হচ্ছে, এবং সেই একই কারণে একটা ন্যারেটিভ চালু করে দেওয়া হলো যে পশ্চিমবঙ্গে এসআইআরটা জরুরি, কারণ বাংলাদেশি, রোহিঙ্গা এসবে ছেয়ে গেছে। তো এই অবস্থায় একটা উত্তর ভারতীয় যে ন্যারেটিভ, উত্তর ভারতের লোকজন বা সর্বভারতীয় লোকজন তাদের পক্ষে বিশ্বাস করে নেওয়াটাও খুবই সম্ভব, যে হ্যাঁ বাংলাদেশি ছেয়ে আছে, এখন আমাদের পবিত্র কর্তব্য হলো ভারত রাষ্ট্রের পক্ষ থেকে এদেরকে দূর করে দেওয়া। এটা যে সম্পূর্ণ মিথ্যে, সেই ন্যারেটিভটা কোথাও তো নেই। তো এটা একটা পরিকল্পিতভাবে চালু করা হয়েছে, এবং খুবই সম্ভব হতেই পারে সিআরপিএফ এর লোকজন থেকে শুরু করে জ্ঞানেশ কুমার পর্যন্ত সবাই এই ন্যারেটিভটা খেয়েছেন। এটা একটা সম্ভাবনা। আবার উল্টো হতে পারে যে জ্ঞানেশ কুমারও এই পুরো ন্যারেটিভটা চালানো যে হচ্ছে, যে চক্রটা আছে, এই প্রকল্পটা আছে, তার একটা অংশ। তো কোনটা বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে এই যে ন্যারেটিভটা চালু করা হয়েছে এমনি এমনি চালু করা হয়নি, বাঙালিকে তাড়ানো হবে এরকম একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। এবং এরপরে খুব সম্ভবত এনআরসি আসছে, এটা প্রাক কথন। এই পুরোটা একটা প্রকল্প, এটা তারই একটা অংশ। জ্ঞানেশ কুমার প্রকল্পের অংশ নাকি তিনি বুঝতে পারেননি, এইটা নিশ্চিত করে বলা খুব মুশকিল। তার মানে এটা খুব স্পষ্ট যে এনআরসিটা যে এর পেছন পেছন আছে, তুমি যেভাবে ক্রোনোলজি বললে, তাতে এনআরসিটা এরপরেই সম্ভাব্য, তাই না? যৌক্তিকভাবে এরপরে এনআরসি আসার কথা। মানে আমি জানি না নরেন্দ্র মোদী কতটা বুদ্ধি ধরেন, কিন্তু তার পিছনে যে থিঙ্ক ট্যাঙ্কটা আছে তাদের বুদ্ধি অসীম, অপরিসীম। তো তারা যেভাবে এগোচ্ছে, সবটা এটাই একটা উন্মাদনা তৈরি হবে। বস্তুত আপনি যদি বেঙ্গল ফাইলস এর কথা ভাবেন, সেটা হিট করলো না, কিন্তু এটাই তো প্রকল্পের অংশ। তো কাশ্মীর, পাকিস্তান, এই দুটো যে জায়গায় ছিল, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই সর্বভারতীয় ন্যারেটিভটা অনুযায়ী সেখানে তাদেরকে বসানোর চেষ্টা করা হচ্ছে। এনআইএ নেমে পড়েছে কোথায় কোথায় পশ্চিমবঙ্গে, প্রচুর জঙ্গি হঠাৎ হঠাৎ পাওয়া যাচ্ছে, রোহিঙ্গাতে ছেয়ে যাচ্ছে। এবং সিনেমায় বলা হচ্ছে যে আগে ছিল কাশ্মীর, এখন হয়েছে বাংলা। এবং ভারত পাকিস্তান যে যুদ্ধের আবহ তৈরি হয়েছিল, ভারত বাংলাদেশ এরকম একটা যুদ্ধের আবহ তৈরি করার চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে ন্যারেটিভটা এই আর কি। তো পাকিস্তান ধোয়া তুলসী মানে পাতা নয়, বাংলাদেশও ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু ন্যারেটিভটা এটাই। না, একটা অদ্ভুত ব্যাপার সৈকত, আমি কালকে 21শে ফেব্রুয়ারি যে ছিল, যারা 21শে ফেব্রুয়ারি সাজগোজ করে প্রোগ্রাম করছে, আমরি বাংলা ভাষা বলে পোস্ট করছে, তাদের একজন দুজনের সাথে কথা বলে আমি একটা অদ্ভুত ফিলিংস হলো। তারা বলছে যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানানোর চেষ্টা চলেছে। আমি যখন তাদের যত বোঝাই যে যাদের দেখো মুসলিম, তারা তো বাঙালি, বলছে সে বাঙালি হোক, পশ্চিমবঙ্গটা থেকে বাংলাদেশ হয়ে যাবে। তার মানে আহ, এবং এই যে 21শে বাংলা ভাষার যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই ক্ষেত্রে মানে তাদের ন্যারেটিভটা পুরো বদলে গেছে। এই যে তুমি যে কথাটা বললে না, মানে আশ্চর্যজনক ভাবে লাগছে। মানে মানুষ এমন ভাবে বিশ্বাস করছে। এবং আমি
লিফটম্যান থেকে শুরু করে বাঙালি ডাক্তার পর্যন্ত কথা বলেছি, তারা সকলেই বলছে দেখুন খুব হেনস্থা হচ্ছে, কিন্তু এটা হওয়ার দরকার ছিল, প্রচুর বাংলাদেশি ঢুকে গেছে। এক নাম্বার দুই হচ্ছে, আমি কলকাতা শহরের ইদানিং যত ক্যাব ড্রাইভার, যত ভুজাওয়ালা বা বিহারি যারা আশপাশে দেখতে পাই, কথাবার্তা বলি, গরিব মানুষ, তারা কিন্তু কেউ পয়সাওয়ালা না, গরিব মানুষ, বিহার থেকে গত 5 বছর 7 বছর 2 বছর 3 বছরে এসছে, তারা সকলেই অদ্ভুত কথা বলে যে পশ্চিমবঙ্গটা বাংলাদেশিতে ভরে গেছে। তার মানে এই ন্যারেটিভ যেটা এসআইআর এর মধ্যে দিয়ে প্রচেষ্টা হলো, কোথাও তার মানে একটা মানুষ খেয়েছে, তাই নাকি? একদমই খেয়েছে। আপনার যদি মনে থাকে, যখন বাংলাদেশি আখ্যা দিয়ে বাঙালিদের ঠেঙানো শুরু হলো, তো আমাদের বিখ্যাত চ্যানেলে একটা অনুষ্ঠান হলো, সেখানে একজন বিখ্যাত সাহিত্যিক এলেন। তো তিনি প্রথম কথাটা শুরুই করলেন ডেমোগ্রাফি বদলে গেছে। হ্যাঁ, উনি যখন ওই কথাটা বলছেন, তখন আমাদের প্রখ্যাত বিরোধী দলনেতা একই সময় চিৎকার করছেন যে 1.5 কোটি রোহিঙ্গা ঢুকে গেছে। এই রোহিঙ্গা সংখ্যার কোনো মা বাবা নেই, যত রোহিঙ্গা পৃথিবীতে আছে তার থেকে বেশি রোহিঙ্গা নাকি পশ্চিমবঙ্গে, এরকম করে বলা হচ্ছে। তো এইটা তো শুধু পশ্চিমবঙ্গের চিত্র দেখছেন আপনি, এও তো এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, আস্তে আস্তে ন্যারেটিভটা বিল্ড আপ করা হয়েছে, সর্বভারতীয় প্রেক্ষাপট আছে। তো এইভাবে ন্যারেটিভটা বিল্ড আপ করা হয়েছে এবং তৈরি করার পর এখন লোকজন ভালোই খাচ্ছেন। লোকজন সর্বভারতীয় স্তরেও খাচ্ছেন, পশ্চিমবঙ্গেও খাচ্ছেন। এবং মজা হচ্ছে যে এই ন্যারেটিভটির পক্ষে কিন্তু কোনো তথ্য নেই। আর তথ্য নেই তার কারণ ঠিক। হচ্ছে আমাদের সেন্সাসটা হয়নি, এবং যেটুকু তথ্য আছে সেটা হচ্ছে উল্টো। তো আমরা ঘটনাচক্রে এই যে লিস্ট গুলো আছে, সেন্সাস তো নেই, এই যে ভোটার লিস্ট গুলো আছে তার একটা বিশ্লেষণ করছিলাম। তো রাহুল গান্ধী বলেছিলেন যে ভোটার লিস্টের কোনো মেশিন রিডেবল কপি নেই, কথাটা ঠিক। তো তিনি করার কোনো চেষ্টা করেছেন বলেও জানি না, কিন্তু আমরা চেষ্টাটা করেছি এবং অনেকটা এলাকায় মেশিন রিডেবল করেছি, কম্পিউটার প্রোগ্রাম দিয়ে পুরো জিনিসটাকে। তো সেখানে আচ্ছা, সব হ্যাঁ, করেছি আমরা ডেটাটা। এটা কি আছে না, আমরা দুটো বিধানসভা এখনো পর্যন্ত প্রকাশ করেছি, একটা হচ্ছে বনগাঁ উত্তর এবং দক্ষিণ মিলিয়ে যেটা, আর সল্ট লেক এলাকা। সল্ট লেকটা আগে তো ছিল না, আগে বেলগাছিয়ার অংশ ছিল, এখন বিধাননগর হয়েছে। তো হুবহু ম্যাচ করবে না, কিন্তু মোটামুটি ভাবে বিশ্লেষণ করে আমরা দেখেছি যে কার্যত মুসলমান জনসংখ্যা যদি আপনি বলেন, সেটা পার্সেন্টেজের হিসেবে কমেছে। সল্ট লেকের কথাই বলছি, পার্সেন্টেজের হিসেবে আচ্ছা, কমেছে 2002 থেকে 2025-এ। সংখ্যায় খানিকটা বেড়েছে, কিন্তু পার্সেন্টেজে কমেছে। এটা এগুলো এক। আর আচ্ছা, দুই হচ্ছে ডেমোগ্রাফি সত্যিই বদলে গেছে। বদলেছে কিসে না, অবাঙালির সংখ্যা মোটামুটি 5% মতো বেড়েছে বাপরে সল্ট বাপ। লেক এলাকা। এবং এটা যদিও নিখুঁত হিসেব নয়, আমরা পদবি ধরে হিসেব করেছি। তো কিছু পদবি বাঙালি এবং অবাঙালিদের মধ্যে কমন, সেগুলোকে আমরা বাঙালি ধরে নিয়েছি ইত্যাদি। কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু মোটামুটি যে ট্রেন্ডটা বললাম এটাই কিন্তু হয়েছে। এবার মজা হচ্ছে যে সেন্সাস বেরোলে এগুলো জানা যেত, আমাদের এই মানে ভোটার লিস্ট দেখে নানা রকম আন্দাজ টান্দাজ করতে হতো না, কিন্তু সেন্সাস হয়নি। এবং উল্টো দিকে একটা প্রচার সমানে চলছে, রোহিঙ্গা কিন্তু ছেয়ে যাচ্ছে, বাংলাদেশে ছেয়ে যাচ্ছে, তারা কোথায় কেউ জানে না, কিন্তু প্রচারটা চলছে। ফলে এই ন্যারেটিভটা আবারও বলছি, এটা একটা গ্র্যান্ড ন্যারেটিভের অংশ, একটা সম্পূর্ণ একটা প্রচার যন্ত্রের অংশ, যেখানে এটা তৈরি করা হচ্ছে এবং লোককে খাওয়ানো হচ্ছে। এবং দুর্ভাগ্যজনক ভাবে বাঙালিদের একটা অংশ এটা খাচ্ছেন, ঠিক যেভাবে এনআরসিতে হওয়া দরকার। এই প্রচারটা বাঙালি ভদ্রলোক এর একটা অংশ আসামে খেয়েছিলেন, একটা বড় অংশ আসামে খেয়েছিলেন। ফলে এটা দুর্ভাগ্যজনক হলে সত্যি হচ্ছে। হ্যাঁ, এইটা একটা অদ্ভুত ব্যাপার, মানে বিহারি বা হিন্দিভাষীর সংখ্যা বাড়ছে, এটা বাড়তেই পারে, তার মানে হিন্দিভাষী রাজ্যগুলোতে কর্মসংস্থান নেই বলেই না তারা এখানে মাইগ্রেট করছে, এটা তো খুব কোয়াইট ন্যাচারাল। মানে পশ্চিমবঙ্গে বললেই কিছু নেই, বললেই পশ্চিমবঙ্গের হু হু করে বাঙালি মধ্যবিত্ত ঝাঁপিয়ে পড়ে। আজ আমি একটা পোস্ট করেছিলাম, যেটা হচ্ছে এই সময় কাগজে খবর বেরিয়েছে, যে দেখা যাচ্ছে যে জিডিপি হারে কলকাতা শহর এগিয়েছে ব্যাঙ্গালোর থেকে। এটা রিজার্ভ ব্যাংকের পেশ করা একটা স্ট্যাটিস্টিক্স। এবার লোকে বললো না তাহলে ভিসাবি কি হবে, এটা মিথ্যে তত্ত্ব, এটা অমুক জায়গায় বেরিয়েছে, এটা সই কাগজ, মমতা ব্যানার্জি চটিচাটা ইত্যাদি। কিন্তু আমরা যে পশ্চিমবঙ্গের যে প্রকৃত অবস্থানে ইকোনমিক্যালি যদি কিছুটা না এগোতো, তাহলে এত হিন্দিভাষী আমাদের এখানে এক। 2 নম্বর, মুসলিমদের সংখ্যা তুমি যেটা বললে, একটা বিধানসভা কেন্দ্র বোঝা যায়, কারণ সল্টলেক থেকেই হু হু করে বাংলাদেশে পালাচ্ছিল বলে ভিডিও ছিল।
টিভি একদম। চ্যানেলগুলো সন্ধ্যের থেকে দেখাতে শুরু করেছিল, সেখানে দেখা যাচ্ছে যে মুসলমান পার্সেন্টেজ কমেছে, হিন্দিবাদীর পার্সেন্টেজ বেড়েছে। তার মানে কি গোটা প্রক্রিয়ার এই ন্যারেটিভটা তৈরি করার পেছনে সেন্সাস না করা, এইটা মূল জায়গা। সেন্সাস করোনার জন্য 2020-21 হলো না, কিন্তু আমরা দেখলাম নেপাল সেন্সাস করে ফেললো, বাংলাদেশ সেন্সাস করে ফেললো, শ্রীলঙ্কা সেন্সাস করে ফেললো। আজকে আমাদের বলা হচ্ছে সেন্সাস হবে লোকসভা ইলেকশনের আগে। তার মানে সেন্সাস আদমশুমারি বা জনগণনা না করে এই সহজে একটা ন্যারেটিভ তৈরি করা এবং সেই ন্যারেটিভের মাধ্যমে এসআইআর করে পার্টিকুলার ভোটার কমিউনিটিকে বাদ দেওয়া, এটা কি একটা টোটাল ডিজাইন বলে মনে হয়? মানে আমি তো শুরু থেকে সেটা বলছি যে এটা একটা টোটাল ডিজাইন, একটা গ্র্যান্ড ন্যারেটিভের অংশ। সেন্সাস না করাটাও কি তার অঙ্গ? আমার তো তাই মনে হয়, কারণ আমাদের কেন্দ্রীয় সরকার 3 সপ্তাহ কয়েক মাসের মধ্যে ভোটার লিস্ট ঝাড়াই বাছাই করে ফেলবে, এটা বলতে পারে। আপনি যেটা বললেন নানা দেশ সেন্সাস করে ফেলেছে, কারোর তো করোনার জন্য আটকে গেছে বলে শুনি না। আর তারপর তো এআই টেআই নানা জিনিস চলে এসেছে, প্রচুর হাইটেক জিনিসপত্র হচ্ছে। মানুষ গুনতে অসুবিধাটা কোথায়? অসুবিধা থাকার কথা না। তাও 2020-তে অসুবিধা ছিল বুঝলাম, 2021-এ কিসের অসুবিধে? করোনা মিটে যাওয়ার পর কিসের অসুবিধা ছিল? এ তো বোধগম্য নয়। তো এইটা একটা প্রক্রিয়ার অংশ বলে আমার মনে হয়। পক্ষে কোনো প্রমাণ আমি দিতে পারবো না, এটা অনুমান বলে দিই যে এই যে সেন্সাস করবো না, একটা ধোঁয়া তৈরি করে রাখবো, এইটা খুব সম্ভবত এই গ্র্যান্ড ডিজাইনটার অংশ। এবার কোনো একটা খুব পাওয়ারফুল অংশ, কেন্দ্রীয় সরকার হোক, কোনো একটা কেন্দ্রীয় শক্তি হোক, তারা এটা ডিজাইন করেছেন, কিন্তু পক্ষে কোনো প্রমাণ নেই। এই বিহারের ইলেকশনের ঠিক আগে এই জাতি জনগণনা করা হবে ভারতে বলা হলো না, এবং সেটা নিয়ে হ্যাঁ, বিহার ইলেকশনটা কেটে গেল, লোকে উৎফুল্ল হলো, রাহুল গান্ধীরা বললো আমাদের অনেকদিন ধরে এই দাবি জানাচ্ছিলাম। এখন কিন্তু দেখা যাচ্ছে গোটা ব্যাপারটা কিন্তু অদ্ভুত হয়ে থিতিয়ে গেছে, কেউ কিন্তু আর কিছু বলছে না সেন্সারে কবে ইনক্লুড হবে। তার মানে এই এই যে এসআইআর, এনআরসি, সেন্সাস, এই গোটাটাই কিন্তু একটা লাইন অফ অপারেশন। হ্যাঁ, ওই শুধু একই এই কথা, তিনটে নয়। ক্রোনোলজি সামঝিয়ে, হ্যাঁ, শুধু এই তিনটে ক্রোনোলজি নয় সামঝিয়ে কিন্তু। যেটা বলা হয় সেইটা তো মনে হয় এটারই অংশ, তাই না? হ্যাঁ, আমি বলছি শুধু তিনটে নয়, সেন্সাস, এসআইআর, এনআরসি, এই তিনটে নয়, গ্র্যান্ড ডিজাইনটা আরো বড়। এর সঙ্গে যোগ করতে হবে ডিলিমিটেশন। তো ঠিক। আহ, এইটা বস্তুত সেন্সাসটা যে না করাটা যে একদম শুধু এনআরসি কে টার্গেট করে করা হয়েছে তা না। ডিলিমিটেশনটা হচ্ছে জন জনসংখ্যার আনুপাতিক ভিত্তিতে। এটা একটু লম্বা হয়ে যাবে, এটা নিয়ে কি বলবো? না, শুধু হ্যাঁ, ডিলিমিটেশন বললেই বলবো? আচ্ছা। না না তো না, এটা বলা দরকার। আচ্ছা, তো আমাদের লোকসভায় একটা জন আহ, আহ, জনসংখ্যার আনুপাতিক ভিত্তিতে লোকসংখ্যার আসন বিন্যাস করা ঠিক। হয়। তো সেটা সেখানে প্রায় কমে বছর যাবে 50। বেড়ে যাবে তো আছে, ওদের 9টা হিন্দি পট্টি হ্যাঁ, করলে ওখানে বাড়িয়ে নেবে। হ্যাঁ, বছর 50-এ ওটা করা হয়নি নানা কারণে, কেন করা হয়নি সে প্রসঙ্গে আসছে। তো এইবার এটা করা হবে বলে ভাবা হচ্ছে, এবং তাতেও বেশ একটু সমস্যা আছে, কারণ বিপর্যয় হতে পারে। দক্ষিণের ঠিক। রাজ্যগুলো মেনে নেবে না, সম্ভবত পশ্চিমবঙ্গ মেনে নেবে না, কারণ যেটা হিসেব করে দেখা যাচ্ছে যে নতুন করে যদি আসন বন্টন করা হয় জনসংখ্যার ভিত্তিতে, তাহলে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলোর বিপুলভাবে বেড়ে যাবে। তামিলনাড়ু, কেরালা, এদের আসন কমে যাবে, এবং পশ্চিমবঙ্গেরও অতটা না কমলেও একটা দুটো আসন কমবে। তো এইটার এটা কেন হবে? কারণ জনসংখ্যা ভারতবর্ষে যেটা যেভাবে বাড়ছে, সুষম অনুপাতে বাড়ছে না, গোবলয়ে হিন্দিভাষী এলাকায় ভয়ানক ভাবে বাড়ছে। পশ্চিমবঙ্গে জনসংখ্যা বাড়ার যে রেট, সেটা বস্তুত কমতে কমতে এখন জনসংখ্যা কমার জায়গায় চলে এসেছে। তো আচ্ছা। একই গল্প তামিলনাড়ু এবং কেরালাতে। এদের কিন্তু জনসংখ্যা কমছে, মানে এক্ষুনি না কমলেও আগামী 5 বছরে কমতে শুরু করবে, যদি বাইরে থেকে লোক না আসে। তো এই যে আমরা ভারতবর্ষের জনবিস্ফোরণ হচ্ছে বলে নানা কথা বলে চলি, সেটা আসলে কিন্তু গোবলয়ের জনবিস্ফোরণ, বাকি এলাকার নয়। পশ্চিমবঙ্গের জনসংখ্যা কয়েক বছরের মধ্যেই কমার কথা। মানে রিপ্রোডাকশন রেট 2.1 না থাকলে জনসংখ্যা বাড়ে না। আমাদের এই মুহূর্তে 1.6 এরকম জায়গায় নেমে এসেছে, হিন্দু মুসলমান নির্বিশেষে। তো এটা আরেকটা মিথ যে মুসলমানদের প্রচুর বাচ্চা কাচ্চা হয়, পশ্চিমবঙ্গে তা নয়, এমনকি বাংলাদেশেও তা নয়। তো যাই হোক, তো এইবার এই এই অনুপাতে ভোট করলে হিন্দি বলয়ের আধিপত্য মানে সুসম্পন্ন হবে ভারতীয় যুক্তরাষ্ট্রে, বাকি বাকি রাজ্যগুলো সর্বনাশ হবে। এবং এটা কিসের মূল্যে হবে?
যে কেন্দ্রীয় সরকারের একটা নীতি আছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করো, ফ্যামিলি প্ল্যানিং করো। যে রাজ্যগুলো ফ্যামিলি প্ল্যানিংটা করেছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এবং যারা করতে পারেনি তাদেরকে বস্তুত পুরস্কৃত করা হচ্ছে এই পদ্ধতিতে, এই নীতির ভিত্তিতে। এবং সেই অনুপাতেই ওখানে সরকারি সাহায্য যাবে। কেন্দ্রীয় সরকার তো সাহায্য বলুন, তার টাকা পাঠানো বলুন, সেটা তো পূর্ব এবং দক্ষিণ ভারতকে অনেকাংশে বঞ্চিত করে গোবলয়ে পাঠায়, তার পরিমাণ আরো বাড়বে। ফলে এই পুরো জিনিসটা যদি হতে থাকে পরপর একটা প্যান্ডোরার বাক্স খুলে যাবে। তো আমার ব্যক্তিগতভাবে ধারণা ডিলিমিটেশন করা হবে। নরেন্দ্র মোদীর তো গোবলয়ে আসনটা খুব পাকা, এবং সেইটাকে চিরস্থায়ী করার জন্য এই ব্যাপারটা করা হবে। সে নরেন্দ্র মোদী থাকুন, তারপরে কিছু আসুন। তো এইটা হচ্ছে গ্র্যান্ড প্ল্যানের অংশ। তো এইটার পূর্বতন ধাপ হিসেবে আছে যে ধরুন কাশ্মীরকে একরকম করে বিচ্ছিন্নতাবাদী প্রমাণ করা, ওরা কিন্তু ভারতীয় নয়। পাঞ্জাবের ক্ষেত্রে কিছুদিন আগে সেটা হয়েছে, খালিস্তানি বলে সবাইকে দাগিয়ে দেওয়া হচ্ছিল। এইবার সেটা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। যে পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশি, এরাটা ঠিক ভারতীয় নয়। এইগুলো দাগিয়ে দিয়ে তারপরে পুরো জিনিসটাকে নামিয়ে আনা হবে, এবং এর মাঝখানে এফআইআর এনআরসি এগুলো তো সব ঘটবে। তো এই পুরোটা হচ্ছে একটা গ্র্যান্ড ন্যারেটিভ, এই পুরোটা হচ্ছে গ্র্যান্ড ডিজাইন। আমার ব্যক্তিগত মতামত মানে আমি এই ছকটা চোখের সামনে দেখতে পাচ্ছি, এবার প্রমাণ কিছু নেই। আমি একেবারে স্পেসিফিক্যালি লাস্টে আসি, যে আলটিমেটলি তোমার কি মনে হচ্ছে, তুমি তো এই স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার নিয়ে অনেক সময় নানা রকম কাজ করো, এই অল্প সময়ের মধ্যে এই 40-50 লাখ লোকের চিফ জাস্টিস বলেছেন হাইকোর্টে, সেইটা করে একটা 28 তারিখ তো প্রকাশ হবে, তারপর এর মধ্যে তারা করবেন সাপ্লিমেন্টারি দিয়ে, সব লোকের পক্ষে নাম তোলা সম্ভব না, যেটা চাইছিল বিজেপি একদম স্পেসিফিক্যালি, যেটা নরেন্দ্র মোদী চাইছেন, মানে ভোটার কমে গেলে তো আসনও কমে যাবে আলটিমেটলি, পরবর্তীকালে দেখা যাবে লোকসভার ক্ষেত্রে। তো সেই ব্যাপারে তারা অনেকটা সাকসেসফুল হবে কি মনে হচ্ছে, যে এত দ্রুত দেখুন সম্ভব, মানে দেখুন কয়েকটা ব্যাপারে না, প্রথমত এটা এত দ্রুত সম্ভব নয়, যেটা আমরা প্রথম থেকেই বলে আসছি। দ্বিতীয়ত একটা ব্যাপার আমরা ভুলে যাচ্ছি, বেশ কয়েকটা ব্যাপার ভুলে যাচ্ছি হবে আসলে, যে ইতিমধ্যেই কিন্তু ওরা অনেক ব্যাপারে সাকসেসফুল। আমরা যে জিনিসটা ভুলে গেছি যে 57 লাখ যেটা বাদ গেছে, আমরা বনগাঁ বিধানসভার অ্যানালিসিস করে দেখেছি, সেটা যে 57 লাখ বা 58 লাখ বাদ গেছে তাতে তা নিয়ে অনেকেই খুশি। কিন্তু সেখানেও কিন্তু মুসলমান পার্সেন্টেজ মোটামুটি অ্যাডিশনাল এক্সট্রা 2% বেশি বাদ গেছে। এইটা সম্ভবত গরিব প্রান্তিক মুসলমানরা বাদ গেছেন বলে কেউ খেয়াল করেনি, কিন্তু স্ট্যাটিস্টিক্সটা মানে বেশ সন্দেহজনক। প্রমাণ আবারও কিছু নেই, কিন্তু সন্দেহজনক, আমার ধারণা বাদ গেছে। মতুয়া 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 হ্যাঁ, এবার দুই হচ্ছে যে মতুয়াদের সংখ্যা আমরা দেখেছি, সেটাও কিছুটা বাদ গেছে, আসবো আমরা। তো আজ আসছি সেই কথায়। দুই যেটা, সেটা হচ্ছে এরপর কিন্তু ফর্ম 6 এবং ফর্ম 7 আছে। তো আর কে বাদ যাবে এবং বাইরের রাজ্য থেকে কে ঢুকবে আমরা জানি না, ফলে ভোটার ডেমোগ্রাফি যে কথাগুলো বলছিলাম সম্পূর্ণ বদলে যেতে পারে। এবার মতুয়ারা বাদ গেছেন একটা বড় সংখ্যক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মতুয়ারা যে বাদ গেছেন এইটার স্ট্যাটিস্টিক্স আমরা দেখেছি, কিন্তু আলাদা করে বলার কিছু নেই, এটা তো খুবই প্রত্যাশিত ছিল। তাদেরকে নাগরিকত্বের টোপ দেখিয়ে দেখানো হয়েছিল এবং অনেকে বাদ গেছেন, এবং তারপরেও আশ্চর্যজনক অনেকে এখনো টোপটা খেয়ে বসে আছে। তো এদের সংখ্যাও কমবে, এই মতুয়াদের সংখ্যা কমবে, এবং সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা তো অনেকটা কমবেই। এটা আন্দাজ করাই যায়, মানে বেশ কিছু লাখ কমবে, মানে কোটিতে না হলেও বেশ কিছু লাখ কমবে। ফলে মানে ওই যারা যে আমি জেনুইন বললাম লোক, যে এসআইআর ভোটার জেনুইন লোক, এনআরসি যারা জেনুইন এসআইআর ভোটার ইত্যাদি ছিল নানা কমে জিনিস যাবে, থাকবে, তারপরে ডিলিমিটেশন আসছে, এই হলো ব্যাপার। তার মানে যারা জেনুইন ভোটার তারা বাদ যাবে, এটা আশঙ্কাই করা যায় বেশ কিছু। আচ্ছা প্রফুল্ল, আপনার কথা আমি কোনো অজ্ঞাত কারণে শুনতে পাচ্ছি না, ফলে আমাদের মনে হয় অনুষ্ঠানটা এখানে শেষ করা উচিত। ঠিক আছে, তো অনেক আমি ধন্যবাদ। খুবই দুঃখিত এই যে হঠাৎ একটা টেকনিক্যাল না না গোলযোগ না না ঘটে না, যাওয়ার ঠিক জন্য। আছে ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ সৈকত। আমরা পরে আবার আলোচনা করবো। আপনারা যারা দেখছিলেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল, তারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করবেন। নমস্কার।